প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে আবারও চলে এলাম আমাদের সবার প্রিয় তরিকুল ইসলাম ভাইয়ের ঘটনা নিয়ে। তরিকুল ইসলাম ভাই ঘটনাটি মূলত সংগ্রহ করেছেন রায়হান নামের একজন লোকের কাছ থেকে। আজকের ঘটনাটি আমি এই রায়হান ভাইয়ের ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আজকে এমন একটি ঘটনা শেয়ার করব যা অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। এই ঘটনাটি আমার দাদার থেকে আমি শুনেছিলাম। ঘটনাটি মূলত ঘটেছিল আমার দাদার বাবার সাথে। আমার দাদার নাম ছিল মোতালেব মিয়া এবং তার বাবার নাম ছিল রহিম মিয়া। সময়টা 1952 সাল। রহিম মিয়ারা মোট 5 ভাই ছিলেন। ভাইদের মধ্যে মেজো ভাইয়ের নাম ছিল আব্দুল জলিল। রহিম মিয়ার ভাই জলিল সাহেব তখন বরিশালের তার শ্বশুর বাড়ির দিকে থাকত। একদিন হঠাৎ কলেরায় আক্রান্ত হয়ে জলিল সাহেব বরিশাল বসেই মারা যান। কিন্তু তিনি মৃত্যুর আগে তার সন্তানদের বলে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর তাকে যেন তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় এবং তার নিজের বাপের ভিটায় তাকে যেন দাফন করা হয়। তখন সময়টা 1952 সালের দিকে। তখনকার সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ ছিল। জলিলের শেষ ইচ্ছা অনুযায়ী তার লাশ বরিশাল থেকে পিরোজপুরে আনতে হবে। কিন্তু কিভাবে এই লাশ তারা নিয়ে আসবে? একদিকে তারা পারিবারিকভাবে ততটা সচ্ছল ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে নৌকাতে করে জলিলের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে আসবে। সিদ্ধান্ত অনুযায়ী তারা একটি নৌকা ভাড়া করে। দুপুর 2টার দিকে তারা জলিলের লাশ নিয়ে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা করে দেন। তাদের ইচ্ছা ছিল তারা সারা বিকেল ও সারা রাত নৌকা চালালে সকাল হওয়ার আগেই বাড়িতে নিয়ে তাদের লাশ দাফন করতে পারবেন। তারা কি করে, সারাটা বিকেল তারা নৌকা চালাতে থাকে। লাশের সাথে ছিল জলিলের স্ত্রী ও তার ছেলে এবং জলিলের ভাই রহিম মিয়াও ছিলেন সাথে। তারা কি করেন, সন্ধ্যার সময় একটি বাজারের পাশে গিয়ে তাদের নৌকাটি থামান এবং নিজেদের জন্য ও নৌকার মাঝিদের জন্য কিছু খাবার কিনে নেন। জলিলের স্ত্রী ও সন্তান তার লাশের পাশেই বসেছিল। নৌকার মাঝি ও রহিম মিলে দুজনে মিলে নৌকা বেয়ে চলছিলেন। রাত তখন আনুমানিক 12টার মতো। তখন তারা নদী পার হয়ে একটি খালের ভেতরে ঢোকেন। তারা যখন নদী পেরিয়ে খালের ভেতরে ঢোকে তখন রহিম নৌকার সামনে থেকে লক্ষ্য করেন অনেক দূর থেকে 4টি আলো আস্তে আস্তে তাদের দিকে আসছে। তখন রহিম ভাবে কি হয়তো জেলেরা বড়শি পেতেছে, তাই তারা বাতি নিয়ে বড়শি উঠাতে এসেছে। কিন্তু তারা নৌকা বেয়ে যতই সামনে এগোচ্ছিল আলো 4টি তাদের সমান দূরত্বে চলছিল। এমনই সময় হঠাৎ নৌকার মাঝি রহিমকে ডাক দেয় এবং বলে, রহিম ভাই, সামনে গাছের দিকে একটু তাকিয়ে দেখেন। রহিম চাঁদের আলোয় তখন গাছের দিকে তাকান
তিনি দেখতে পান গাছের মাথায় একটি ডালে একটি বাচ্চা নিচে মাথা দিয়ে ও উপরের দিকে পা দিয়ে ঝুলে আছে। তখন তারা অতি দ্রুত নৌকা চালাতে শুরু করে। রহিম কি করে, তিনি নৌকার মাঝিকে অভয় দিয়ে বলেন, কোনো সমস্যা নেই, নৌকা চালিয়ে যাও। এবং রহিম মিয়া খেয়াল করেন সেই 4টি আলো তখন আর নড়ছিল না, তারা একটা জায়গায় স্থিরভাবে দাঁড়িয়েছিল। যখন নৌকো নিয়ে তারা সেই আলোর কাছে যায়, তখন তারা দেখতে পায় একটি নৌকাতে 4 জন লোক বসে আছে। কিন্তু তাদের কাছাকাছি যখন তারা যায়, তখন তারা দেখতে পায় আসলে সেখানে কোনো আলো ছিল না। রহিম মিয়া তাদেরকে বলে, তোমরা কারা, এত রাতে এখানে কি করছো? তখন ওদের মধ্যে থেকে একজন উত্তর দেয়, আমরা এখানেই বসবাস করি এবং রাতের বেলায় আমরা মাছ ধরি। আপনারা কোথায় যাচ্ছেন? তখন রহিম মিয়া তাদের বলে, আমরা পিরোজপুর যাচ্ছি। ওই 4 জন তখন ওই 4 জনের মধ্যে একজন বলে ওঠে, আপনারা তো ভুল পথে ঢুকেছেন, এদিক দিয়ে তো পিরোজপুর যাওয়া যাবে না, এখান থেকে 40 মিনিট পেছনে নৌকা চালিয়ে যান, হাতের ডানে একটি খাল দেখতে পাবেন, সেই খাল দিয়ে আপনারা যেতে পারবেন। তখন রহিম মিয়া নৌকার মাঝিকে ঝাড়ি দিয়ে বলে, ধুর মিয়া, এটা কি করলেন? কিন্তু তখন যদি তারা বুঝতে পারতো তারা একটি মায়াজালের খপ্পরে পড়তে যাচ্ছে, তাহলে হয়তো তারা পেছনে ফিরে যেত না। তখন ওই নৌকার মাঝি রহিম মিয়ার ঝাড়ি খেয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে ভাবতে থাকে, এটাই তো রাস্তা। আবার সে মনে মনে এটাও ভাবে, হয়তো অনেকদিন আগে এসেছি, তাই হয়তো রাস্তা ভুলে গিয়েছি। তারা সেখান থেকে পেছনে গিয়ে ওই খালটা ধরে। সেই খালটা ছিল কিছুটা অদ্ভুত রকমের অন্ধকার। রহিম মিয়ার কাছে মনে হচ্ছিল তারা একটি টানেলের ভেতরে ঢুকে গেছে। কোনো মতে হেরিকেনের বাতি দিয়ে তারা সামনে এগোচ্ছিল। এদিকে লাশের পাশে থাকা জলিলের স্ত্রী তখন ঘুমিয়ে পড়েন। তার ছেলেটা শোকাহতভাবে শুয়ে কি যেন ভাবছিল। কিন্তু হঠাৎ ছেলেটা একটা চিৎকার দিয়ে বলে ওঠে, আমার বাবাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে। এই কথাটি শোনা মাত্র রহিম মিয়া দ্রুত নৌকার ছুঁয়ের ভেতরে যায় এবং তিনি গিয়ে দেখতে পান যেখানে জলিলের লাশ রাখা ছিল, সেখান থেকে জলিলের লাশ অর্ধেকটা ছুঁয়ের বাইরে এবং বাকি অর্ধেকটা ভেতরে আছে। যেহেতু রহিম মিয়া সামনের দিকে তাকিয়ে নৌকো চালাচ্ছিলেন, তাই তিনি লক্ষ্য করেননি সামনের দিক থেকে কিভাবে লাশের অর্ধেক অংশ বাইরে বের হয়ে এসেছে। তখন তিনি কি করেন, তিনি লাশটিকে ঠিক করে দেন এবং কিছু দোয়া দুরুদ পরে আবারও সামনের দিক থেকে তিনি নৌকো চালাতে শুরু করেন। তবে তখন নৌকার মধ্যে যারা ছিলেন সবার মনের মধ্যেই একটা ভয় কাজ করছিল। জলিলের স্ত্রী ছেলের চিৎকার শুনে জেগে উঠেছিলেন। এই ঘুটঘুটে অন্ধকার রাতে তারা নৌকো বেয়ে চলছে। নৌকো চালাতে চালাতে তারা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে খালটি ভাগ হয়ে 3 দিকে গিয়েছে এবং এইটা দেখে তারা সিদ্ধান্ত নিতে পারেন না যে আসলে তাদের কোন খালে যাওয়া উচিত। ঠিক এমন সময় খালের পার থেকে একটি লোক বলে ওঠে, কোথায় যাবেন ভাই? ওই লোকটির কণ্ঠটা ছিল অনেকটা কর্কশ ধরনের। রহিম মিয়া তাকে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি উত্তর দেয়, আমি একটি বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছি, একটি নৌকার অপেক্ষায়। রহিম মিয়া তাকে বিপদের কথা জিজ্ঞেস করলে সে বলে, আমার খুব জরুরি ভিত্তিতে সামনের বাজারে যেতে হবে, কিন্তু এত রাতে কিভাবে যেতে পারি? তখন নৌকার সকলে চিন্তা করে, যাক, একজন লোক যদি আমাদের সাথে হয় তাহলে আমাদের ভালোই হবে, রাস্তা চিনতে সুবিধা হবে। রহিম মিয়া বলে, আমরা ওদিকে যাচ্ছি, আপনি চাইলে আমাদের সাথে যেতে পারেন। অতঃপর তারা লোকটিকে নৌকায় তোলেন। লোকটির চুল ছিল বড় বড়, গায়ে ছিল একটা সাদা চাদরের মতো। মাঝি এবং রহিম তাকে নৌকায় তুলে নৌকা চালাতে শুরু করে। এদিকে জলিলের স্ত্রী আবারও ঘুমিয়ে পড়েছেন। তারা কিছু দূর যাওয়ার পরে খালের ভেতরে
অনেক কচুরিপানা দেখতে পান। যেহেতু ওই লোকটা ছিল বৃদ্ধ, তাই তাকে ডাক না দিয়ে রহিম জলিলের ছেলেকে ডাক দেন কচুরিপানা ছাড়ানোর জন্য। নৌকার মাঝি, রহিম মিয়া ও জলিলের ছেলে, এরা তিনজন মিলে কচুরিপানা ছাড়াচ্ছিলেন। তখন ওই নৌকাতে ওঠা লোকটি ছুঁয়ের ভেতরে ঢুকে পড়েন। এরা তিনজন যখন কচুরিপানা ছাড়াচ্ছিলেন তখন নৌকার ভেতরে তাদের কোনো লক্ষ্য ছিল না। অনেকটা জায়গা নিয়ে কচুরিপানা বেঁধে আছে। তারা প্রায় অর্ধেকটা কচুরিপানা ছাড়িয়েও ফেলেছিল। তখন নৌকার মাঝি শুনতে পায় নৌকার ভেতর থেকে কি যেন খাওয়ার শব্দ হচ্ছে। মনে হচ্ছে কুকুরে কোনো হাড়গোড় কামড়িয়ে খাচ্ছে। তখন ওই নৌকার মাঝি একটু ভালো করে শব্দটা খেয়াল করেন। নৌকার মাঝি নিশ্চিত হন যে এই শব্দটা তার নৌকার ভেতর থেকেই আসছে। তখন সে তার হাতে থাকা বৈঠা দিয়ে উপর থেকে রহিমকে গুঁতো দেয়। রহিম চিৎকার দিয়ে ওঠে। রহিমের চিৎকার দেওয়ার সাথে সাথে ভেতরে সেই শব্দটা বন্ধ হয়ে যায়। আসলে ঘটনা হয়েছিল কি, মাঝি অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। সে মুখ থেকে যে কিছু বলবে সেই সাহসও পাচ্ছিল না, তাই সে রহিমকে পেছন থেকে গুঁতো দিয়েছিল। যখন ভেতর থেকে সেই শব্দটা বন্ধ হয়ে যায় তখন মাঝি আর কিছু বলে না, কিন্তু একটু পর আবারও নৌকোর ভেতর থেকে সেই শব্দটা আসছিল। এইবার এই শব্দটা রহিম ও জলিলের ছেলে দুজনেই টের পেল। তখন রহিম বুঝতে পারল যে তাদের সাথে কিছু একটা হচ্ছে এবং লাশের সাথেও কিছু একটা হচ্ছে। রহিম তার হাতে থাকা বৈঠা নিয়ে নৌকার ছুঁয়ের ভেতরে ঢুকলো, কিন্তু অবাক করা বিষয় হলো সে ছুঁয়ের ভেতরে ঢুকে সেই লোকটিকে আর দেখতে পেল না এবং লাশের গায়ের ওপর থেকে কাপড়টা ছিল সরানো। সে লাশের দিকে তাকিয়ে দেখল লাশের ঘাড় থেকে অনেকগুলো মাংস নেই এবং লাশের মাথাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেয়া হয়েছে। আরও একটা অদ্ভুত বিষয় রহিম মিয়া দেখল, এই লাশের পায়ের থেকে 5টি আঙ্গুল একেবারেই ছিঁড়ে ফেলা হয়েছে। মনে হচ্ছে এই সব জায়গা থেকে কি যেন এগুলো কামড়ে কামড়ে খেয়েছে। যদিও রহিম মিয়া অনেক সাহসী লোক ছিলেন, কিন্তু এই দৃশ্য দেখে তার ভেতরেও ভয় কাজ করতে শুরু করে, এক অসম্ভব রকমের ভয়। তখন সে এমন এক মহাবিপদে পড়ে গিয়েছিল, এই ভয়ঙ্কর দৃশ্যটি না পারছিল ভাইয়ের ছেলেকে দেখাতে আর না পারছিল নৌকার মাঝিকে দেখাতে, কারণ সবাই যদি ভয় পেয়ে যায় তাহলে তাদের হয়তো এখান থেকে আর ফিরে যাওয়াই হবে না। এরই মধ্যে কচুরিপানা ছাড়ানো হয়ে গেলে জলিলের ছেলে রহিমকে ডাক দিয়ে বলে, চাচা আপনি বাইরে আসেন, আমি ভেতরে যাই। এই বলে জলিলের ছেলে সিরাজ তাবুত নৌকার ছুঁয়ের ভেতরে চলে আসে। এসেই ভিতরে সেই লোকটিকে দেখতে না পেয়ে সেও বুঝতে পারে ভেতরে কিছু একটা হয়েছে। তখন সিরাজ তার বাবার লাশ দেখতে পায়। লাশ দেখেই সে ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে তার মাও ঘুম থেকে উঠে যায়। এইবার বিষয়টা সবার জানাজানি হয়ে যায়। তখন ভয়ে সবার কলিজা যেন ঠান্ডা হয়ে আসছিল। তখন রহিম সবাইকে বলে, আমরা যদি এভাবে সকলে ভয়ে এখানে বসে থাকি তাহলে আমাদের আরও বড় বিপদ হতে পারে। তাই রহিম নৌকার ভেতরে যায় এবং সিরাজ ও নৌকার মাঝিকে নৌকা চালাতে বলে। কিছু সময় কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু বাইরে এরা দুজন প্রায় আধ ঘন্টার মতো নৌকা চালাচ্ছিল। হঠাৎ সিরাজ ডাক দেয়, এ আমরা কোথায় চলে এসেছি? আমরা তো একটা বিলের মধ্যে ঢুকে পড়েছি, এই খালটা তো এখানেই শেষ হয়ে গেছে। তখন রহিম নৌকার ভেতর থেকে বাইরে বের হয়ে আসেন। তারা দেখতে পায় বড় একটি বিল, তবে এক পাশ দিয়ে কিছু বাড়ির আলো তারা দেখতে পায়। তারা যখনই সেই বাড়ির দিকে নৌকা চালাতে শুরু করে তখনই মনে হচ্ছিল পেছন থেকে কেউ তাদের নৌকাটা টেনে ধরে আছে।
তখন তারা তিনজন মিলেই নৌকা চালাতে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই নৌকাটি সামনে এগোচ্ছিল না। দূর থেকে একটি শব্দ ভেসে আসে, তোরা যদি বাঁচতে চাস তাহলে এই লাশটিকে এখানে রেখে যা, না হলে তোদের প্রত্যেকের প্রাণ যাবে। খুব বাজেভাবে একটি হাসির শব্দ তারা শুনতে পায়। দূর থেকে সেই প্রথমবারের মতো চারটি আলো তাদের দিকে ধেয়ে আসছে। চারজন মানুষ। তখন প্রত্যেকের অবস্থা কতটা করুণ হয়েছে আপনারা সেটা বুঝতেই পারছেন। তারা যেন একটি ঘোরের মধ্যে পড়ে গিয়েছে। দূর থেকে আসা সেই শব্দটির উত্তরে রহিম বলে ওঠে, তোরা আমাদের কিছুই করতে পারবি না। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। মানুষ জিন ভূতে ভয় পায় না। কিন্তু তারা আবারও সেই শব্দটি শুনতে পায়, লাশটাকে এখানে নামিয়ে রেখে দে, তা না হলে তোদের প্রত্যেকের প্রাণ যাবে। এই কথা শুনে সিরাজ ভয়ে কাঁপছিল। সিরাজের মা ইতিমধ্যে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাজির অবস্থাও ছিল খুব খারাপ। রহিম মিয়া শিক্ষিত লোক ছিলেন না, তবে গ্রামের একজন কর্মঠ মানুষ ছিলেন তিনি। শুদ্ধ অশুদ্ধ ছুরা কালাম যাই জানে তিনি পড়তে শুরু করেন। তারপরও দূর থেকে সেই হাসির শব্দটা তারা শুনতে পাচ্ছিল। রহিম মিয়া বলেন, তখন হয়তোবা ফজরের আজানের 2-1 ঘন্টা বাকি ছিল। আমি আর মাঝি দুজনে মিলে খুব চেষ্টা করছিলাম নৌকাটা একটু চালাতে পারি কিনা। সেই সাথে আমি দোয়া দরুদ যা পারি পরে চলছিলাম। হঠাৎ আমাদের নৌকাটা চলতে শুরু করলো। আলো চারটি তখন আর দেখতে পেলাম না। তখন আমরা দ্রুত গতিতে আমাদের নৌকাটা সেই বাড়িগুলোর দিকে চালাতে শুরু করি। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, সেখানে গিয়ে দেখি এটা কোনো মানুষের বাড়ি নয়, এটি লক্ষ লক্ষ মানুষের কবরস্থান। এবং কাছে যেতেই কোনো আলো আমরা দেখতে পাইনি। সবথেকে ভয়ের বিষয় ছিল সেই কবরস্থানের মাঝে সেই লোকটিকে দেখতে পাই আমরা, যে লোকটি আমাদের নৌকায় উঠেছিল এবং আমার ভাইয়ের লাশও সে খেয়েছিল। এমন সময় হঠাৎ একটি বাতাস এসে আমাদের নৌকার হেরিকেনটি বন্ধ করে দেয়। তখন আমাদের সম্পূর্ণ নৌকাটি অন্ধকারে ডুবে যায়। যখনই আমাদের নৌকার আলো বন্ধ হয়ে যায়, তখনই দেখতে পাই পেছন থেকে সেই চারটি আলো খুব দ্রুত গতিতে আমাদের দিকে আসছে। কাছে আসতেই দেখতে পাই এই চারজন মানুষ নয়, এদের মাথা ছিল না। তখন ভয়ে আমি সেই কবরস্থানে নেমে যাই এবং মাঝি আমার পিছু নেয়। সিরাজ নৌকাতে জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর ভাবি তো আগেই অজ্ঞান হয়েছিল। আমি এবং নৌকার মাঝি খুব দ্রুত দৌড়াতে শুরু করি। তখন মাথাবিহীন সেই চারটি অবয়ব আমাদের পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে আমি যে কোন দিকে চলে গিয়েছিলাম আমি নিজেও জানি না, এবং আমরা যে এখন কোথায় আছি তাও জানি না। আশেপাশে কোথাও আমি মাঝিকে দেখতে পাচ্ছিলাম না। হাজার হাজার কবরের মাঝে আমি একাই দৌড়তে থাকি। হঠাৎ আমি দেখলাম কবরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই লোকটি আমাদের দিকে না এসে সে নৌকার দিকে চলে গেল। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য নৌকার সবার কথা ভুলে গিয়েছিলাম। আমি কি করি, একটি ভাঙা কবরের ভেতরে পড়ে যাই এবং ভয়ঙ্কর বিষয়, আমার পা একটি পচা লাশের শরীরের ভেতরে ঢুকে যায়। আমি যেন আমার পাটি সেখান থেকে উঠাতেই পারছিলাম না। কে যেন আমাকে টেনে ধরছিল। আমি চিৎকার দিয়ে নৌকার মাঝিকে ডাকছি, কিন্তু কোথাও তার সারা শব্দ পাচ্ছিলাম না। আমি দেখতে পাচ্ছি আমার সামনে হাজার হাজার লাশ আমার দিকে হেঁটে আসছে। আমি আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার সাথে সাথে আমার পা হালকা অনুভব করি এবং আবার উঠে দৌড় দেই। যখনই দৌড় দিতে শুরু করি তখন পিছন থেকে মনে হচ্ছিল কয়েকশো কুকুরের মতো জানোয়ার আমার পেছনে ধাওয়া করে। আমি যেন এক অন্ধকার জগতে হারিয়ে গেছি। হয়তোবা এই জগৎ থেকে আর বের হতে পারবো না। নৌকায় আমার ভাইয়ের লাশ,
ভাইয়ের ছেলে ও স্ত্রী সেখানেই পড়ে আছে। তাদের নিয়ে তখন চিন্তা করার মতো সময় আমি পাচ্ছিলাম না। নিজেই তো এক অন্ধকারে হারিয়ে যাচ্ছি। আমি দৌড়তে দৌড়তে হঠাৎ গিয়ে বিলের কাছে পৌঁছাই, অথচ আমি কিন্তু উল্টো দিকে দৌড়চ্ছিলাম। কিভাবে যে কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি তখন দাঁড়িয়ে আজান দিতে শুরু করি। চোখ বুজে কয়েকবার আজান দিয়েছি। তখন মনে হচ্ছে সম্পূর্ণ এলাকাটা শুনশান হয়ে গেছে। আমি চোখ মেলে দেখি সামনে কোনো কবরস্থান নেই, নেই কোনো কুকুর এবং ভয়ানক জানোয়ার। আমার শরীরটা ঘেমে ভিজে গিয়েছিল। এরপর আমি অনুমান করে এক পাশ দিয়ে দৌড়াতে থাকি। কিছুক্ষণ পরেই একজন মানুষের গায়ের সাথে ধাক্কা লেগে আমি পড়ে যাই। আমি উঠে দাঁড়িয়ে দেখি সেই মানুষটি আর কেউ নয়, আমাদের নৌকার মাঝি পড়ে আছে। তার চোখে মুখে পানি দিয়ে তাকে ডেকে তুলি। এরপর আমরা নৌকাটা আবার খুঁজতে থাকি। কিছুক্ষণ পরেই আমরা বিলের পাশে আমাদের নৌকাটি খুঁজে পাই। নৌকাতে উঠে সিরাজ এবং ভাবিকে আমি ঠিকঠাক মতন পাই, কিন্তু আমার ভাইয়ের লাশটি এমনভাবে দেখতে পাই যা আমি আর কোনোদিন দেখতে চাইব না। আমার ভাইয়ের মাথাটি তখন অক্ষত ছিল এবং তার সম্পূর্ণ শরীর থেকে মাংসগুলো যেন ছিঁড়ে উঠিয়ে নেওয়া হয়েছে। কোনো জানোয়ার হয়তো বা কামড়ে কামড়ে তা খেয়ে ফেলেছে। শরীরের 3 ভাগের 2 ভাগ মাংসই খেয়ে ফেলেছিল। আমি সিরাজ ও ভাবিকে ডাকিনি, তারা ওভাবেই পড়ে থাকে নৌকাতে। আমি এবং মাঝি আর নৌকা চালাইনি। একের পর এক আমরা আজান দিয়ে চলছিলাম। লাশের যতটুকু অংশ ছিল তা একটি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখি এবং সকাল হওয়ার অপেক্ষা করতে থাকি। আমার স্পষ্ট মনে আছে আমি তখন 100 বারের বেশি আজান দিয়েছিলাম। তখন আমাদের কোনো সমস্যা হচ্ছিল না। সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ার পরে আমরা বিলের ভেতর থেকে খালের মধ্যে আসি। কিছু দূর নৌকা চালানোর পরে একজন লোকের সাথে আমাদের দেখা হয়। সে আমাদের জানায় এটা অন্য একটা এলাকা। আমরা দ্রুত বেগে নৌকা চালিয়ে দুপুরের সময় বাড়িতে পৌঁছাই এবং খুবই অল্প কিছু সংখ্যক লোক নিয়ে আমার ভাইয়ের জানাজা শেষ করে তাকে দাফন করে দেই। যখন আমি এবং নৌকার মাঝি নৌকা ছেড়ে পালাচ্ছিলাম তখন আমার সাথে কি ঘটেছিল আপনারা শুনেছেন, কিন্তু নৌকার মাঝি চলে যাওয়ার আগে আমাকে কিছু কথা বলে গিয়েছিল। সে যখন দৌড়াতে ছিল তখন তাকে মাথাবিহীন সেই 4টি অবয়ব ধাওয়া করছিল। নৌকার মাঝি দৌড়তে দৌড়তে নাকি একটি ঘরের কাছে পৌঁছায়। সে কি করে, ভয়ে সেই দরজায় গিয়ে কড়া নাড়তে শুরু করে। তখন ওই ঘর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসেন এবং তাকে খুব যত্ন করে ঘরে নিয়ে যান। তখন ওই মাঝি ওই বৃদ্ধা মহিলাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি বলতে যাবে, তখন সে ঘরের ভিতরে দেখতে পান অনেকগুলো মৃত মানুষের দেহ ঝুলে আছে। তখন ওই মহিলাটি মাঝের দিকে তাকিয়ে বিদঘুটে ভয়ানক এক হাসি দেয়। মাঝে তখন সেই ঘর থেকে বের হয়ে আবার দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে সে ফিরে আসে বিলের কাছে এবং জ্ঞান হারিয়ে সে সেখানেই পড়ে যায়। এরপর তার আর কিছু মনে নেই। আমি গিয়ে চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফিরেছিলাম। এই ঘটনাটি এখানে শেষ হলে বোধহয় ভালো হতো, কিন্তু এখানে নতুন একটি সমস্যার উৎপত্তি হয়। আমরা যে 4 জন নৌকাতে ছিলাম সকলেই অসুস্থ হয়ে পড়ি। প্রথমে আমার শরীরে খুব জ্বর হয়। গ্রামের মৌলভী সাহেবের কাছ থেকে পানি পড়া ও তাবিজ নিয়ে আমরা ব্যবহার করি। যেদিন জলিলকে দাফন করা হয়েছিল সেদিন রাতে তেমন কোনো সমস্যা হয়নি। জলিলকে দাফন করার 1 সপ্তাহ পরে জলিলের স্ত্রী জ্বরাক্রান্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। জলিলকে দাফন করা হয়েছিল বাড়ির পেছনের বাগানটায়। সেই বাগানের সাথেই আমাদের রান্নাঘর ছিল।
আমাদের এক ভাইয়ের বউ সন্ধ্যার পরে সেখানে রান্না করছিল। তখন সে শুনতে পায় কি যেন বাগানে নাকি সুরে কান্না করছে। ভাবি আমার ভাইকে ডাকেন। ভাই একটি হারিকেন নিয়ে বাগানের ভেতরে যান। সে বাগানে গিয়ে দেখতে পায় ভাইয়ের কবরের পাশে একজন মহিলা বসে কান্না করছিল। ভাই তাকে বলে, আপনি কে? এখানে কি করছেন? বলা মাত্রই ওই মহিলাটি ভাইয়ের দিকে তাকান। সাথে সাথে ভাই এক চিৎকার দিয়ে বাড়ির ভেতরে চলে আসেন এবং সবাইকে জানান ছিন্ন ভিন্ন চেহারা দেখতে একটা মহিলা ভাইয়ের কবরের পাশে বসে কান্না করছে। তখন সকলে মিলে হেরিকেন নিয়ে সেখানে যাই, কিন্তু গিয়ে কিছুই দেখা যায় না। এরপর মধ্যরাতে প্রায় বাগান থেকে কারো কান্নার আওয়াজ শোনা যেত। এই খবরগুলি আমাদের গ্রামে একসময় ছড়িয়ে পড়ে। তখন গ্রামের মানুষ অতি প্রয়োজন ছাড়া আমাদের বাড়িতে আসা একদম বন্ধ করে দেয়। প্রায় রাতের বেলা আমাদের ঘরের উপরে ঢিল পড়ত। একদিনের ঘটনা, আমার এক ভাই রাতের বেলা বাথরুমে গিয়েছিলেন। তখন গ্রামের বাথরুম ছিল কাঁচা বাথরুম। ভাই বাথরুমে যাওয়ার পর কি যেন তাকে একটা ধাক্কা দিয়ে ওই বাথরুমের মধ্যে ফেলে দেয়। বাথরুমটা বেশি গভীর ছিল না, তাই সে উপরে উঠতে পেরেছিল। এমনকি অধিকাংশ রাতেই আমরা ঘরের বাইরে শুনতে পেতাম অদ্ভুত কিছু শব্দ। কখনো কখনো মনে হতো ঘোড়া দৌড়াচ্ছে, আবার গরু দৌড়াচ্ছে। সেই থেকে আমাদের বাড়িটা একটা ভৌতিক বাড়ি হিসেবে গ্রামে পরিচিতি লাভ করে। আমার বাবাও অনেক কিছু দেখেছিল আমাদের বাড়িতে। তারপর কয়েকজন হুজুর ও মৌলভী সাহেবদের বাড়িতে নিয়ে এসে খতম পড়িয়ে বাড়িটি বন্ধ করে দিয়েছিল বাবা। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ফ্রাইডে নাইট এপিসোডের প্রথম ঘটনা। আমরা চলে যাব আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আশা করছি আমাদের এই দ্বিতীয় ঘটনাটিও আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করি আমাদের এপিসোডের দ্বিতীয় ঘটনা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন জিহাদ নামের একজন ভাই। তিনি ঘটনাটি পাঠিয়েছেন রংপুর থেকে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটি ঘটেছিল আমার ফ্যামিলির সাথে। তখন আমার জন্ম হয়নি। আমি আমার ফ্যামিলির দ্বিতীয় সন্তান। আমার জন্মের প্রায় 4 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল। যখন এই ঘটনাটি ঘটে তখন আমার মা সন্তান সম্ভবা ছিল। আমি এবং আমার বোন, এর মাঝে আমাদের আরও একজন ভাই ছিল, যে এখন আমাদের মাঝে নেই। আমার সেই ভাইয়ের কি হয়েছিল সম্পূর্ণ ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন। সময়টা 1975। আমার বোনের বয়স তখন 13 বছর। আমার বোনের 13 বছর বয়স হয়ে যাওয়ার মধ্যে আমার মা বাবার আর কোনো সন্তান হচ্ছিল না। তারা অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছিল, কিন্তু কোনো ফল পায়নি। দ্বিতীয় কোনো সন্তান না হওয়ায় এক পর্যায়ে আমার বাবা মায়ের ভেতরে সবসময় কোলাহল লেগে থাকতো। অবস্থা এমন হয়ে গিয়েছিল যে একজন আরেকজনকে সহ্যই করতে পারতো না। একদিন এমনই ঝগড়াঝাটির মধ্যে আমার মা আমার বাবার উপরে রাগ করে আমার নানু বাড়িতে চলে যায়। অনেকদিন আমার মা আমার নানু বাড়িতে থাকে। এমন একদিন আমার মা নানু বাড়িতে থাকার সময় আমাদের নানু বাড়িতে একজন ভিক্ষুক আসেন। ওই ভিক্ষুক এসে সাধারণ ভিক্ষুকের মতো ভিক্ষা চায় না, বরং সে নানুকে বলে, আমাকে খাবার দে, আমার ক্ষুধা লেগেছে। তখন আমার নানু খুব অবাক হয়, এই ভিক্ষুক তাকে তুই করে বলছে এই জন্য। আমার নানু তখন তাকে বলে, ঘরে কোনো খাবার নেই, আর আপনার মতো বেয়াদব ভিক্ষুকে আমি খাবার দেব না। তখন ওই ভিক্ষুক বলে, আমাকে খাবার দে, তোর উপকারী হবে। তোর ঘরে না তোর মেয়ে আছে, তার সংসারে তো অশান্তি চলছে,
তার তো দ্বিতীয় সন্তান হচ্ছে না। এই কথাটি শোনা মাত্র আমার নানু চমকে ওঠেন। এই ভিক্ষুক যাকে তিনি চিনেন না, কিন্তু কিভাবে তার মেয়ের ব্যাপারে তিনি জানতে পারল? তখন আমার নানু ওই ভিক্ষুককে বলে, আপনি বসেন, আমি খাবার দিচ্ছি। আমার নানু তাকে খাবার দেয়। খাবার শেষ হলে ভিক্ষুক নানুকে বলে, তোর মেয়ের সন্তান হবে, তবে ওই সন্তান আমাকে দিয়ে দিতে হবে। তখন আমার নানু কি করে, এই দিয়ে দেওয়ার ব্যাপারটা একদম চিন্তা করে না। সে তার মেয়ের সংসার নিয়ে চিন্তা করে। সে বলে, কিভাবে সন্তান হবে? তখন ওই ভিক্ষুক তার ব্যাগের মধ্য থেকে একটি লেবু বের করে নানুর হাতে দেয় এবং তিনি বলে, এই লেবুটি কেটে তোর মেয়েকে শরবত বানিয়ে খাইয়ে দিবি, আর যখন সন্তান বড় হবে সময় মতো আমি এসে নিয়ে যাব। এরপর ওই ভিক্ষুক চলে যায়। আমার নানু মনে করে এ হয়তো কোনো পাগলই হবে। তারপরও তিনি চিন্তা করেন, যদি মেয়ের সন্তান হয় তাহলে হয়তো সংসারটা বাঁচবে। এই জন্য আমার নানু লেবুটি কেটে আমার মাকে খাইয়ে দেয়। এর কিছুদিন পরে আমার বাবা আমার নানু বাড়িতে গিয়ে আমার আম্মুকে নিয়ে আসেন। এরপর কয়েক মাস যেতে না যেতেই আমার ভাই আমার মায়ের গর্ভে আসেন। আমার ওই ভাইটি যখন মায়ের পেটে ছিল তখন আমার মা প্রায় স্বপ্ন দেখতেন। তিনি স্বপ্ন দেখতেন একজন লোক, যার মাথায় জট, বড় বড় দাড়ি আছে। সেই লোক আম্মুকে বলছে, সাবধানের সাথে চলাফেরা করো, আমার সন্তানের ক্ষতি হবে। আম্মু কখনো কখনো এই স্বপ্ন দেখে চিৎকার করে ঘুম থেকে জেগে উঠতেন। ঠিক যথাসময়ে আমার সেই ভাইটি দুনিয়ায় আসে। যখন তার বয়স 6 মাস পার হয়, তারপরে এক রাতের ঘটনা। আমার মা ভাইকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন। আমার বোন এবং আমার বাবা ছিল অন্য রুমে। রাত তখন 2:30 মতো হবে। আমার ভাইয়ের নাড়াচাড়ায় আমার আম্মার ঘুম ভেঙে যায়। মা ঘুম ভেঙে তাকিয়ে দেখেন যে ভাই সজাগ হয়ে তাকিয়ে আছে এবং যাকে আমার মা মাঝে মাঝে স্বপ্ন দেখত, সেই লোকটি আমার ভাইয়ের পাশে বসা এবং বসে বসে আমার ভাইয়ের সাথে সে খেলা করছে। আমার মায়ের বর্ণনা অনুযায়ী সেই লোকটির চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। আমার মা চোখ মেলে তার দিকে তাকাতেই লোকটি আমার মায়ের দিকে তাকায়। চোখে চোখ পড়ার সাথে সাথেই ওই লোকটি মায়ের দিকে তাকিয়ে একটি হাসি দেয়। সেই ভয়ানক হাসি দেখে আমার মা চিৎকার দেয় এবং সাথে সাথে সেই লোকটি একটি কালো কাকের মতো করে জানলা দিয়ে উড়ে বেরিয়ে যায়। এরপর আর তাকে দেখা যায় না। আমার মায়ের চিৎকার শুনে বাবা এবং আমার বোন ঘুম থেকে উঠে আমার মায়ের রুমে যান। বাবা এই ঘটনা শুনে আমার মাকে বলেন, তুমি হয়তো স্বপ্ন দেখেছ, ঘরের জানালা তো বন্ধই আছে, তাহলে এখানে কেউ কিভাবে আসবে এবং যাবেই বা কিভাবে? সেদিন রাতটা আমার বাবা এবং আমার বোন আমার মায়ের কাছেই ঘুমায়। এরপর তেমন একটা সমস্যা হচ্ছিল না। কেটে যায় অনেক দিন, কিন্তু আমার ভাইয়ের বয়স যখন 2 বছর তখন একটি ভয়ানক ঘটনা ঘটে। আমার বাবা কাজের জন্য শহরে গিয়েছিলেন। আমার বোন, আমার মা এবং আমার ছোট ভাই একসাথে ঘুমানো ছিল। অনেক রাতে আমার মার ঘুম ভেঙে যায় এবং সে তার পাশে ভাইকে দেখতে পায় না। সাথে সাথে আমার মা উঠে যায় এবং আমার ভাইকে খাটের নিচে, উপরে সব জায়গায় খুঁজতে থাকেন। এরপর পুরো রুমটায় খোঁজেন, ঘরের ভেতরে খোঁজেন, কিন্তু তাকে আর কোথাও পাওয়া যায় না। ঘরের সব জানালা ছিল বন্ধ। তাহলে ভাই কোথায় গেল? একটা 2 বছরের শিশু একা একা তো এত রাতে কোথাও চলে যেতে পারে না। আমার মা এবং বোন ঘরের জানালা খুলে দ্রুত বাইরে বের হন এবং তারা দেখতে পান ঘরের সামনে দিয়ে যে বাগানটা, সেখানে আমার ভাই কার সাথে যেন একা একা কথা বলছিল।
বাচ্চারা যেভাবে কথা বলে সেইভাবে কথা বলছে। কিন্তু অদ্ভুত বিষয় যে ভাই এখানে আসলো কিভাবে, এবং বাচ্চারা একা একা থাকলে কথা বলে না, কান্নাকাটি করতে পারে। তবে কেউ তার সাথে কথা বললে সে কথা বলে, এটাই স্বাভাবিক। তখন আমার মা দৌড়ে যায় এবং ভাইকে কোলে নিয়ে তিনি ঘরে চলে আসেন। তখনও আমার ভাই কিন্তু স্পষ্ট কথা বলতে পারতো না, তাই ওকে জিজ্ঞেস করাও গেল না যে ওখানে কিভাবে গেল। এরপর দিন আমার বাবা আসেন, বাবাকে সম্পূর্ণ ঘটনা জানানো হয়। কিন্তু আমার বাবা বিশ্বাসই করতে পারলেন না যে এমন কোনো ঘটনা ঘটতে পারে। পরদিন মসজিদের হুজুরের কাছে আমার ভাইকে নিয়ে যাওয়া হয়। ওই হুজুর কিছু ঝাড়ফুঁক দিয়ে দেয়। এই ঘটনার কিছুদিন পরে ঘটে আরেক ঘটনা। সেদিন রাতে আমার মা ঘুমাচ্ছিল। সেদিনও আমার বাবা বাড়িতে ছিল না। মাঝরাতে আমার মায়ের ঘুম ভেঙে যায় এবং তিনি খুবই অদ্ভুত একটি জিনিস দেখতে পান। আমার মা দেখতে পান সেই লম্বা লম্বা দাড়ি মোছওয়ালা লোকটি আমার ভাইকে কোলে নিয়ে বসে আছে। এই লোককে আমার মা আগেও একবার দেখেছিল এবং স্বপ্নে তিনি বেশ কয়েকবার দেখেছেন। ওই লোকটির কোলে আমার ভাইকে দেখে আমার মা চিৎকার দিতে চায়, কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, এমনকি তার মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। ওই লোকটি আমার মায়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, আমি আমার প্রতিশ্রুতি রেখেছি, এবার আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। তোর কোল খালি করতে আমার কষ্ট হচ্ছে, তবে এরপর তোর আবারও একটি ছেলে হবে, তাকে দিয়ে এই ছেলের আশা তুই পূরণ করিস। এই কথা বলে ওই লোকটি আমার ভাইকে কোলে নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে চলে যায়। আমার মা এতক্ষণ কোনো কথা বলতে পারছিল না, এমনকি এক ফোঁটা নড়াচড়াও করতে পারছিল না। ওই লোকটি যখন ভাইকে নিয়ে বের হয়ে গেল, তখন আমার মা সাথে সাথে চিৎকার দিতে থাকেন। আমার মায়ের চিৎকার শুনে পাশের বাড়ির লোকেরা সবাই ছুটে আসে। এরপর দিন বাবা বাড়িতে আসলে তাকে ঘটনা জানানো হয়। এরপর বাবা মা অনেক কবিরাজের কাছে গিয়েছিলেন, কিন্তু আর কোনোদিন আমার সেই ছোট ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি। আমার ভাই হারিয়ে যাওয়ার শোকে আমার মা প্রায় পাগল হয়ে যায়। এরপর আমি দুনিয়ায় আসি। আমাকে পেয়ে আমার মা কিছুটা কষ্ট ভুলে গিয়েছিলেন। এই ছিল আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।